আসসালামু আলাইকুম। প্রথমত ব্যক্তিগত জায়গা থেকে একটা কথা বলি, যেহেতু বিশ্বকাপ ফুটবল চলছে এবং আমি দুইটা প্রতিষ্ঠানে কাজ করি। যমুনা টেলিভিশনের প্রতিদিন রাত 12টার সময় আমার অনুষ্ঠান থাকে লাইভ, আর সেই সঙ্গে অনফিল্ডে প্রতিদিনের প্রাতিষ্ঠানিক একটা ব্যস্ততার জায়গা আছে। যেহেতু আমি দুইটা প্রতিষ্ঠানেরই এমপ্লয়ি, সো আমাকে প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী প্রচুর কাজ করতে হচ্ছে এবং সেই অনুযায়ী খুব স্ট্রেসফুল একটা সময় যাচ্ছে। তার মধ্যেও ব্যক্তিগত কিছু কাজ করার চেষ্টা করছি, নিজের ফিটনেসটাকে ঠিক রাখার চেষ্টা করছি। দোয়া করবেন আমার জন্য, এটুকুই আসলে ব্যক্তিগত জায়গা থেকে বলা। এবার আসলে এই ভিডিওটার যে বিষয়বস্তুটা আছে, হাবিবুর রহমান সোহান জন্মটা ভুল দেশে হয়েছে কিনা, কারণ আমার কাছে মনে হয় যে আমাদের পার্শ্ববর্তী দেশে যদি হাবিবুর রহমান সোহান জন্মাতেন, তাহলে হয়তোবা তার গ্রেট পটেনশিয়ালিটিটা বের করে আনার চেষ্টা করতো তারা, এবং সে অনুযায়ী তারা রিসোর্স তৈরি করার চেষ্টা করতো। দেখেন, সোহান লাস্ট অদম্য কাপের ফাইনাল ম্যাচটাতে একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছিলেন। এখন এরপর তাকে নেক্সট টি-20 ম্যাচ খেলার জন্য আসলে কতদিনের অপেক্ষা করতে হবে একটু চিন্তা করে দেখেন। টপ এন্ড টি-20তে খুব সম্ভবত সোহান যাচ্ছেন। আমাদের এ টিমের স্কেজুয়েলেও কিন্তু আসলে টি-20-র ফিক্সচারটা ওইরকম ভাবে থাকে না। সো আলটিমেটলি আমাদের ওই রিসোর্সটাও নাই প্লেয়ারদেরকে ক্রিয়েট করা। দেখেন, আমি কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক কখনোই করি না, বা ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার কোনো শত্রুতার জায়গা নেই। আমি পারফরমেন্স, তথ্য উপাত্তের জায়গা নিয়েই কথা বলি। মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইয়াসির আলী রাব্বি এই দুজনকে টি-20 টিমে নেওয়া হয়েছে। এখন এই জায়গাটায় ডেফিনেটলি মোসাদ্দেক হোসেন সৈকতকে ওয়ানডে টিমে নেওয়ার ব্যাপারে আমাদের অনফিল্ডের পর্দায় আমরা মাল্টিপল কন্টেন্টস করেছি, কারণ ওয়ানডের তিনি কনসিস্টেন্ট পারফর্মারের জায়গায় সবসময় থাকেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটে। এখন সিলেক্টররা হয়তোবা তার ওয়ানডে ফর্মটাকে টি-20-তে ক্যারি করতে চাচ্ছেন, সেটা যেমন একদিকে পজিটিভও হতে পারে, আবার হিতে বিপরীত হতে পারে। ওকে, আমি এই ব্যাপারটা জাস্টিফাইড ধরে নিলাম। ইয়াসির আলী রাব্বি, প্রথমত একটা বিষয় বলি, ইয়াসির আলী রাব্বির সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো খারাপ সম্পর্ক না বা কোনো কিছু না, বাট আমি যদি পারফরমেন্সের বিচার নিয়ে কথা বলি, তাহলে টি-20 ফরম্যাটটার জায়গাতে ইয়াসির রাব্বি বিপিএল এ পারফরমেন্স ওইরকম ভাবে করতে পারেন নাই। আমরা যদি এশিয়া কাপ এমার্জিংটা চিন্তা করি, একটু ইনকনসিস্টেন্ট পারফরমেন্স করেছেন। একটা ম্যাচে ভালো পারফর্ম করেছিলেন লাস্টের দিকে, বাট আবার খারাপ পারফরমেন্সও করেছেন। সো ইনকনসিস্টেন্সির জায়গাটা ছিল, বিপিএল এ তার রান ছিল না। অদম্য কাপের জায়গাটা তো ইয়াসির রাব্বিকে আমরা টি-20 ফরম্যাটে দেখতে পাই নাই। সো আলটিমেটলি ইয়াসির আলী রাব্বির কিন্তু টি-20 ক্রিকেটে পারফরমেন্সের জায়গাটা নাই, বা জাস্টিফাই করার কোনো জায়গা কিন্তু আসলে নাই। ইভেন আমরা যদি চিন্তা করি জিম্বাবুয়ের সঙ্গে এ টিমের যে সিরিজ হয়েছে, সেখানে টি-20 ছিল না, ওয়ানডে ছিল, সেই জায়গাতে ইয়াসির রাব্বি 30-20 করে রান করেছেন। বাট তার চাইতেও আপনি যদি মিডল অর্ডারে চিন্তা করেন, বেটার পটেনশিয়াল ডোমেস্টিক পারফর্মাররা কিন্তু আছেন বা ছিলেন। আমি বলছি না যে সামিউন বশির রাতুলকে আপনি খেলায় দেন নিয়ে বা স্কোয়াডে রাখেন, আমি বলছি সেটা বলছি না, বাট মেহেরা বহিন সেই জায়গাটাও কিন্তু ইন রিসেন্ট টাইমস আপনি যদি অলরাউন্ডার বা মিডল অর্ডার ব্যাটিং চিন্তা করতে চান, সেই জায়গাটা একটা জায়গা মেহেরা বহিনেরও কিন্তু হতে পারতো। আমি জানি না যে এটা আসলে কতটুকু ক্যালকুলেশন করে এরকম সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বা টিম সিলেকশন করা হয়েছে। আমি আসলে ইয়াসির রাব্বির জায়গাটা জাস্টিফাই করার কোনো জায়গা পাচ্ছি না। মোসাদ্দেকের জায়গাটা আমি বললাম এটা দুই ধরনের ব্যাপার হতে পারে, বাট সিলেক্টররা যদি চিন্তা করে থাকেন যে ঠিক আছে ওয়ানডে ফর্মটাকে টি-20-তে দেখতে চাই, ওকে ঠিক আছে, এই জায়গাটায় তাদের একটা পেনাল্টি দেয়া যায়। হাবিবুর রহমান সোহানের কথা আমি বারবার কেন বলি, ধরেন ইন্ডিয়াতে যদি জন্মাতো, ওর এতগুলো রেকর্ড, আমাদের টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি বাংলাদেশের পক্ষে, ওয়ানডে মানে লিস্টে ফরম্যাটটাতে দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম হাফ সেঞ্চুরি, সেই রেকর্ডগুলো আছে। এরকম একটা প্লেয়ারকে যদি আমি আসলে তার রাইট ফর্ম থাকা অবস্থাতে যদি সুযোগ করে দিতে না পারি, তাহলে নেক্সট ইয়ার ওর এই ফর্মটা নাও থাকতে পারে। তো আলটিমেটলি মাঝখানে এই যে গ্যাপটা, ও টি-20 ক্রিকেট খেলছে না বা টি-20 ক্রিকেট খেলতে পারছে না, ও আসলে নিজেকে এক্সপোজটা কোথায় করবে, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা। এই জন্য বললাম যে পার্শ্ববর্তী দেশ থাকলে পরে ইন দ্য মিন টাইম আরো অনেকগুলো ডোমেস্টিক কম্পিটিশন খেলতো, এ টিমের আরো অনেক ফ্রিকোয়েন্ট ট্যুর থাকতো, ইভেন ভাইবাব সূর্যবংশীর মতো ওকেও ন্যাশনাল টিমের সঙ্গে হয়তো বা ক্যারি করা হতো। এখন ঠিক আছে, কম্বিনেশনের কথা যদি আপনি চিন্তা করেন যে সোয়ান টপ অর্ডার ব্যাটসম্যান, আপনি এই জায়গায় টপ অর্ডার ব্যাটসম্যানকে আসলে কি করবেন, সাইফ হাসানকে তো ফর্মে ফেরার সুযোগ দিতে হবে ডেফিনেটলি। ইমন তো মিডল অর্ডারে খেলছেন, তো সেই জায়গাটাতে আপনি যদি রাখতে চান হাবিবুর রহমান সোহানকে, সমস্যা কোথায় আমি জানি না। নুরুল হাসান সোহানের জাস্টিফিকেশনটা আমি বলতে পারি এই জায়গাটাতে, যে লাস্ট অদম্য কাপে কিন্তু নুরুল হাসান সোহান টি-20 ফরম্যাটটাতে ভালো করেছিলেন। সো এই জায়গায় সিলেক্টরদেরকে পেনাল্টি দেওয়া যাবে যে সোহান কিন্তু সেই জায়গাটা আসতে পারেন, কারণ টি-20 ফরম্যাটটাতে সোহান লাস্ট অদম্য কাপে রান করেছিলেন। বাট প্রবলেমের জায়গাটা হচ্ছে, আমরা প্রতিবার একটা কথা বলি যে জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ড বা এই টাইপের বা যে সিরিজগুলো আমাদের কাছে হয়তো বা খুব বেশি ইম্পর্টেন্স ক্যারি করে না, এই সিরিজগুলোতে আমরা নতুনদেরকে সুযোগ দিব। কিন্তু আমরা নতুনদেরকে সুযোগ না দিয়ে পুরনো আন্ডার পারফর্মারদেরকে যদি সুযোগটা দেই, তখন মনে হয় সেই জায়গাটা পুরো সিস্টেমের উপরই একটা প্রশ্নের জায়গাটা আসলে চলে আসে, এবং আমার কাছে এটা
পুরোপুরি ব্যক্তিগতভাবে মনে হয়, আবারও বলি, ইয়াসির আলী রাব্বির সাথে আমার ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্কের জায়গা না। আমি পারফরমেন্সে কালকে ইয়াসির রাব্বি পারফর্ম করুক, আই উইল বি দ্য ফার্স্ট পসিবল পারসন টু টেল যে ইয়াসির রাব্বিকে বয়স যতই হোক না কেন, যাই থাকুক না কেন, পারফর্ম করলে পরে তাকে দলে নিয়ে আসার জন্য। বাট এই মুহূর্তে আমি আসলে জাস্টিফিকেশনের কোনো জায়গায় এই জায়গাটা পাচ্ছি না যে ইয়াসির রাব্বিকে কেন এই জায়গাটা নেওয়া হয়েছে। তিনি যদি পারফর্মও করেন জিম্বাবুয়ের সঙ্গে, আমি দোয়া করি যে পারফর্ম করুক, সবাই পারফর্ম করুক, সবাই আমার ছোট ভাইয়ের মতো, কিন্তু তিনি যদি পারফর্মও করেন তারপর আমি বলবো যে দ্যাট ইজ নট ওয়েল জাস্টিফাইড। আসলে সেই জায়গাটায় ডেফিনেটলি মেহেরা বহিনের মতো প্লেয়ার ছিলেন যিনি হয়তো, যারা হয়তো বা বল ব্যাট দুইটার জায়গা থেকে হয়তো বা ইন রিসেন্ট টাইমসে টি-20 ক্রিকেটে পারফর্ম করেছেন। আমার কাছে আরেকটা ব্যাপার ব্যক্তিগতভাবে মনে হয়, মাহফুজুর রহমান রাব্বি, এই ছেলেটার পটেনশিয়ালিটিও আমরা ইউজ করতে পারি না, এবং এই ছেলেটাকেও আমরা আসলে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি না। আপনি দেখেন টপ এন্ড টি-20তে খুব একটা হাই ইন্টেন্সিভ ম্যাচ তিনি বের করে ফেলেছিলেন। আমরা লাস্ট এনসিএল টি-20তেও কিন্তু হাই ইন্টেন্সিভ ম্যাচ তিনি খেলেছেন বা ব্যাটিং ওয়াইজ ভালো পারফর্ম করেছেন। বিপিএল এ একটা ম্যাচে রাব্বি একটু আন্ডার পারফর্ম করলে একবারে 23 না 24 রান দিল, বাস এরপর থেকে রাব্বি মোটামুটি সার্কিট আউট। কেউ জানেও না যে মাহফুজুর রহমান রাব্বি ঢাকা প্রিমিয়ার লিগে লেফট আর্ম স্পিনারদের মধ্যে হাইয়েস্ট উইকেট টেকার। বাট এই ছেলেদেরকে আসলে আমরা, ধরেন রাব্বির যখন ওই সময়টা, আজ থেকে 1-1.5 বছর আগে, ওকে আমরা রাইট পটেনশিয়ালটা ইউজ করলাম কোথায়? আসলে ওকে আমরা কোথায় সুযোগ করে দিলাম? না আমাদের এই টিমের খেলা প্রমিনেন্টলি হয়, বা না আমরা আসলে এই প্লেয়ারদেরকে ওইভাবে ক্যারি করতে পারি, বা আমাদের ওই প্লেয়ারদেরকে আসলে ওইভাবে অপরচুনিটি প্রোভাইড করতে পারি। সো এই যে রাব্বির রাইট ফর্মে থাকার সময়টা, আমি মাহফুজুর রাব্বির কথা বলছি, মাহফুজুর রাব্বির রাইট ফর্মে থাকার সময়টাও আমরা ইউটিলাইজ করতে পারি নাই, দ্যাট ইজ আনাদার থিং। সো আমার কাছে মনে হয় যে এই এন্টায়ার সিস্টেমটাই চিন্তা ভাবনা করার অনেক জায়গা আছে। ক্রিকেট অপারেশনস কমিটি থেকে শুরু করে সিলেকশন প্যানেল, পুরো জায়গাটাই চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। মানে শুধুমাত্র সাবেক পটেনশিয়াল ক্রিকেটারদেরকে সিলেকশন প্যানেলে আনলেই সেটা যে ভেরি ওয়েল জাস্টিফাইড সিলেকশন প্যানেল হবে, আমি ডেফিনেটলি, তাদের এটা একদম ফার্স্ট টেনিওর চলছে, তাদেরকেও সময় দিতে হবে। বাট আমার কাছে এটা পুরোপুরি ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সিলেকশনের সময়টাতে বা সিলেক্টরদের সঙ্গে সত্যি কথা বলতে সিলেক্টরস অ্যানালিস্ট প্যানেল থাকা উচিত। মানে সিলেক্টরদেরকে হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য, যারা আসলে তথ্য উপাত্তের এই পরিসংখ্যানগুলো জানেন, ডোমেস্টিকে কে পারফর্ম করছে সেই ব্যাপারগুলো সম্পর্কে জানেন, এরকম মানুষ। সেটা যদি ক্রিকেটার না হয়, ক্রিকেট বোর্ডের বাইরের লোকজন হয়, আমার মনে হয় যে ভেরি ওয়েল জাস্টিফাইড। আমরা আমাদের দেশে একজন আছেন মাহমুদুর রহমান উৎস, ডোমেস্টিক পারফর্মারদেরকে নিয়ে কাজ করেন। উৎস মাহমুদ ডোমেস্টিক প্লেয়ারদেরকে নিয়ে কাজ করে। দরকার হলে ওকে আপনারা কাজে লাগান, ওর কাছে তথ্য উপাত্ত সবকিছুই আছে, ও জানে। ওর মতো আরো অনেক ছেলেপেলে আছে যারা হয়তো বা কাজ করছে, নিজেদের মতো করে কাজ করার চেষ্টা করছে, বাট এগুলো খুবই আন্ডার রেটেড, এবং সবাই এটাই মনে করে যে আরে ও আর কি বুঝে। এখন অনেক বেশি বুঝে কিন্তু কেউ কিছুই করতে পারে নাই, সত্যি কথা বলতে। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজেরই আলাদা আলাদা ভ্যালুর জায়গা আছে, প্রত্যেকটা প্রফেশনাল এক্সপার্টিজের জায়গা আছে। সিলেক্টার্সদের আমার মনে হয় যে অ্যাসিস্ট করার জন্য আরেকটা প্যানেল দরকার, বা কয়েকজনকে দরকার যারা সত্যি কথা বলতে ডোমেস্টিক পারফর্মারদেরকে আসলে খুব রুট লেভেল থেকে চেনে, বা এই স্কাউটিং এর জায়গাটা দরকার হলে তারাই উৎসদের মতো ছেলেদেরকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেখ, যে ওই স্কাউটিং এর জায়গাগুলো, আমাদের এনসিএল এর ম্যাচগুলো রেগুলার কভার করা হচ্ছে, সেই জায়গাগুলোকে একটা স্ট্রাকচারে নিয়ে আসার জায়গা, বা একটা স্ট্রাকচারে চিন্তা করার জায়গাটা করা হোক। সো আমি আসলে এই টিম সিলেকশনটাতে খুব বেশি জাস্টিফিকেশনের জায়গাটা পাই না। আর আমাদের দেশে তো একটা বড় সমস্যা আছেই, সেটা হচ্ছে আমাদের তো এই টিমের ট্যুর ওরকম ভাবে হয় না, এখন ইন রিসেন্ট টাইমসে শুরু হয়েছে বা হচ্ছে। বাট আমি আসলে খুবই, আমার কাছে মনে হয় যে এটা ডিসঅ্যাপয়েন্টিং একটা লাইন আপ মনে হয় দেখতে পেয়েছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানার আগে আলিসের কথাটাও বলবো। আমার মনে হয় যে ডেফিনেটলি এই টাইপের কন্ডিশনে রিশাদকে খেলাবেন, বাট আলিসকে আসলে এখানে ডেবিউ করাবেন না, তো কই ডেবিউ করাবেন? আপনি নাসুমকে হয়তো বা সেই জায়গায় রেস্ট দিতেও পারতেন, নাসুম তো আমাদের ফ্রন্ট লাইন বোলার, নাসুমকে আপনি রেস্ট দিতেও পারতেন। এখন সেখানে একটা আবার তথ্য চলে আসবে যে এরা তো শুধু একটা ফরম্যাটে খেলছে, সো এই একটা ফরম্যাটে তাদের খেলা উচিত, যার মানে যে কোনো এর সাথে। সো এটাও আর একটা প্রবলেম হয়ে গেছে আমাদের, যে প্রত্যেক ফরম্যাটের জন্য আমরা আলাদা আলাদা চিন্তা করেছি, তাই এদেরকে বাদও দেওয়া যাবে না, মানে রেস্টও দেওয়া যাবে না। এটাও একটা অনেক বড় প্রবলেমেটিক জায়গা। সো আমরা মানে এমন একটা ব্যাপার হয়েছে আমাদের, আসলে এই ফর্মে থাকা অবস্থায় নতুন প্লেয়ারদেরকে আমরা ওইভাবে টেস্ট করার মতো, ওইভাবে সুযোগ দেওয়ার মতো আমরা ওই জায়গাটাই পাচ্ছি না, ওই জায়গাটাই আমাদের ক্রিয়েট হচ্ছে না। সো ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। মন্তব্য জানতে চাই।